শেষে মাদ্রাসার হুজুরের কথাই সত্যি হয়ে গেছে। মাদ্রাসার হুজুর যে লাইভে এসে চ্যালেঞ্জ দিছিল যে ভাবি আমি জড়িত না, তবে আপনারা ভালো করে তদন্ত করেন, সঠিক তদন্তের মাধ্যমে। আমি পুরুষ মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ এখনো ভালো চলছে খুব, এগুলো নিয়ে খুব বেশি তেমন রিপোর্ট নেই। তবে মহিলা মাদ্রাসাগুলোর কথা যদি বলি, অধিকাংশ মাদ্রাসা এখন খারাপের পথে আগাচ্ছে। বিশেষ করে কিছু কিছু প্রতিষ্ঠান এমন নিজের আপন ভাই দিনের পর দিন নিজের জন্মদাতা বোনের সাথে কুকর্ম করলো, আর সেই জঘন্য পাপের বোঝা অবলীলায় চাপিয়ে দেয়া হলো মসজিদের একজন সম্মানিত নিষ্পাপ ইমামের ঘাড়ে। গর্ভবতী হয়ে পড়ল কিশোরী, আর জেলে পৌঁছতে হলো হুজুরকে। সমাজের মানুষের গালিগালাজ, চাকরিচ্যুতি আর চরম অপমানের শিকার হয়ে যখন ওই হুজুর আত্মহত্যার দ্বারপ্রান্তে, ঠিক তখনই যেন আল্লাহর তরফ থেকে ফেরেশতা হয়ে এলো বিজ্ঞান। ডিএনএ টেস্ট বা ডিএনএ পরীক্ষার রিপোর্ট এক নিমিষেই পাল্টে দিল পুরো দৃশ্যপট। বেরিয়ে এলো এক ভয়ঙ্কর এবং গা শিউরে ওঠা সত্য, যে সত্য প্রমাণ করলো ইমাম সম্পূর্ণ নির্দোষ, আর আসল ধর্ষক ওই কিশোরীর আপন বড় ভাই। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে এসেছে। ডিএনএ টেস্টে পরিপূর্ণভাবে মুক্তি পেয়েছে সেই হুজুর। ডিএনএ টেস্টের রিপোর্টে এবার ধরা খেয়েছে, আটক হয়েছে তার মেয়ের নানা, অর্থাৎ মেয়ের নানার সাথেই ওই মেয়ের সম্পর্ক ছিল, আর সেজন্যই এখন হুজুরকে মাঝখান দিয়ে এখানে হ্যারাসমেন্ট করা হয়েছে। আর এটাও করা হয়েছে এই মাদ্রাসার বিপক্ষে কিছু লোক ছিল, হুজুরের বিরুদ্ধে লোক ছিল, তারাই এমনটি করেছে। আসুন বিস্তারিত না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি। নিজের আপন ভাই দিনের পর দিন নিজের জন্মদাতা বোনের সাথে কুকর্ম করলো, আর সেই জঘন্য পাপের বোঝা অবলীলায় চাপিয়ে দেয়া হলো মসজিদের একজন সম্মানিত নিষ্পাপ ইমামের ঘাড়ে। গর্ভবতী হয়ে পড়ল কিশোরী, আর জেলে পৌঁছতে হলো হুজুরকে। সমাজের মানুষের গালিগালাজ, চাকরিচ্যুতি আর চরম অপমানের শিকার হয়ে যখন ওই হুজুর আত্মহত্যার দ্বারপ্রান্তে, ঠিক তখনই যেন আল্লাহর তরফ থেকে ফেরেশতা হয়ে এলো বিজ্ঞান। ডিএনএ টেস্ট বা ডিএনএ পরীক্ষার রিপোর্ট এক নিমিষেই পাল্টে দিল পুরো দৃশ্যপট। বেরিয়ে এলো এক ভয়ঙ্কর এবং গা শিউরে ওঠা সত্য, যে সত্য প্রমাণ করলো ইমাম সম্পূর্ণ নির্দোষ, আর আসল ধর্ষক ওই কিশোরীর আপন বড় ভাই। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, এমন রূপকথার গল্পকেও হার মানানো ভয়ঙ্কর বাস্তব ঘটনাটি ঘটেছে আমাদের এই বাংলাদেশে। আর এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের তথাকথিত সমাজ আর কিছু মিডিয়া কতটা অন্ধ, কতটা পক্ষপাতদুষ্ট। হুজুর বা মাদ্রাসা নাম শুনলেই যাচাই বাছাই ছাড়া কিভাবে একটি মানুষের চরিত্র হনন করা যায়, আজকের এই বিশ্লেষণটি না শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। ফেনীর পরশুরাম উপজেলার একটি চাঞ্চল্যকর ঘটনা। এক কিশোরী যখন গর্ভবতী হয়ে পড়ে, তখন তার পরিবার নিজেদের সম্মান বাঁচাতে ও আসল কালপ্রিটকে আড়াল করতে এক অভিনব ফাঁদ পাতে। তারা স্থানীয় মক্তবের শিক্ষক এবং মসজিদের ইমাম মোজাফফর আহমদের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করে। প্রশাসনও কোনো ধরনের গভীর তদন্ত ছাড়াই অভিযোগের ভিত্তিতে ওই ইমামকে গ্রেফতার করে। একজন সম্মানিত ইমাম যিনি মানুষকে ধর্মের পথ দেখান, তাকে পড়তে হয় হাতকড়া। টানা 1 মাস 2 দিন তাকে জেলের 4 দেয়ালের ভেতর কাটাতে হয়। ওই সময়টাতে কি ঘটেছিল জানেন? তথাকথিত কিছু মূলধারার মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার কিছু অতি উৎসাহী লোক হুমড়ি খেয়ে পড়েছিল এই নিউজের উপর। মাদ্রাসা শিক্ষকের লালসার শিকার ছাত্রী, ইমামের এ কেমন রূপ, এমন সব চটকদার আর ক্লিক বেইট শিরোনামে ছেয়ে গিয়েছিল চারপাশ। কেউ একবারও তলিয়ে দেখার চেষ্টা করেনি অভিযোগটি আদৌ সত্য কিনা। এই প্রোপাগান্ডার কারণে ওই ইমাম স্থানীয় মসজিদের ইমামতির দায়িত্ব হারান। শুধু তাই নয়, ইসলামিক ফাউন্ডেশন থেকেও তাকে চাকরিচ্যুত করা হয়। তার দীর্ঘদিনের অর্জিত সম্মান, সামাজিক অবস্থান সবকিছু মুহূর্তের মধ্যেই মাটিতে মিশে যায়। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। মামলার তদন্তের এক পর্যায়ে সিআইডি যখন ওই ইমামের ডিএনএ টেস্ট করায়, তখন রিপোর্ট দেখে তদন্তকারী কর্মকর্তাদেরও চোখ কপালে ওঠার জোগাড়। ডিএনএ রিপোর্টে স্পষ্টভাবে প্রমাণিত হয় ওই গর্ভবতী কিশোরীর সন্তানের সাথে ইমাম মোজাফফর আহমেদের ডিএনএর বিন্দুমাত্র কোনো মিল নেই। ইমাম সম্পূর্ণ নির্দোষ। এরপর পুলিশের জেরার মুখে আসল সত্য বেরিয়ে আসে। গ্রেফতার করা হয় ওই কিশোরীর আপন বড় ভাই মোর্শেদকে। মোর্শেদের ডিএনএ টেস্ট করা হলে দেখা যায় শতভাগ ডিএনএ মিলে গেছে ওই অনাগত সন্তানের সাথে, অর্থাৎ নিজের আপন ভাই হলো ওই জঘন্য কুকর্মের হোতা। এবার আসুন আসল কথায়। যখন ইমামের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তখন যেসব মিডিয়া তাকে নিয়ে নেতিবাচক খবরের বন্যা বইয়ে দিয়েছিল, তার আজ কোথায়? ডিএনএ রিপোর্টে ইমাম নির্দোষ প্রমাণিত হওয়ার পর কেন সেই মিডিয়াগুলো চুপ হয়ে গেল? কেন তারা বড় করে হেডলাইন করলো না যে ইমাম নির্দোষ? মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন একজন আলেম। একজন নিরপরাধ মানুষকে সন্দেহ করার সময় তাকে ও তার মাদ্রাসাকে বাজেভাবে উপস্থাপন করে যে চরম সম্মানহানি করা হলো, তার দায় কে নেবে? সমাজ তো তাকে অপরাধী সাজিয়ে শাস্তি দিয়ে দিয়েছে। এখন কি সমাজ তার হারানো সম্মান ফিরিয়ে দিতে পারবে?
ফেনীর পরশুরামের এই ঘটনাটি আমাদের জন্য একটি বিশাল সতর্কবার্তা, কারণ ঠিক একই রকম একটি ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে নেত্রকোনার মদনে ঘটে যাওয়া সাম্প্রতিক আরেকটি ঘটনায়। সেখানেও একটি কওমি মাদ্রাসার ছাত্রী গর্ভবতী হয়ে পড়ার পর অভিযোগের আঙুল তোলা হয়েছে মাদ্রাসার শিক্ষক হুজুর আমানুল্লাহ সাগরের দিকে। কিন্তু ফেনীর ঘটনার মতো নেত্রকোনার ঘটনাটিও যে ষড়যন্ত্রমূলক হতে পারে তার অনেকগুলো প্রমাণ এরই মধ্যে মানুষের হাতে আসতে শুরু করেছে। নেত্রকোনার ঘটনায় ডাক্তার সাইমা নামের এক নারী চিকিৎসক কোনো ধরনের আইনি বা মেডিকেল তদন্ত ছাড়াই সরাসরি হুজুর আমানুল্লাহকে দায়ী করে সোশ্যাল মিডিয়ায় বিচার বসিয়ে দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন মেয়েটির বয়স 11 বছর এবং সে এতিম। কিন্তু পরবর্তীতে বাংলা এডিশনের মতো কিছু অনুসন্ধানী টিমের রিপোর্টে বেরিয়ে আসে মেয়েটির জন্ম সনদ অনুযায়ী তার বয়স 15 বছর এবং তার বাবা এখনো জীবিত। যে চিকিৎসক একজন মেয়ের বয়স এবং তার পরিবারের তথ্য নিয়ে মিথ্যাচার করতে পারেন, তিনি হুজুরকে ফাঁসানোর জন্য যে কলকাঠি নাড়ছেন না তার গ্যারান্টি কোথায়? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওই ঘটনার পর থেকে ওই ডাক্তার সাইমা এখনো রীতিমতো লাপাত্তা। তার চেম্বার বন্ধ, তিনি কারো ফোন পর্যন্ত ধরছেন না। একজন সৎ মানুষের তো পালিয়ে বেড়ানোর কথা নয়। এখানেই শেষ নয়, নেত্রকোনার ওই ভুক্তভোগী কিশোরীর পরিবারের সদস্যদের কথায় রয়েছে বিস্তর অসঙ্গতি। মেয়েটির নানা এক এক সময় এক এক কথা বলছেন। এর সবকিছুই ইঙ্গিত দেয় যে প্রকৃত অপরাধীকে বাঁচানোর জন্য হয়তো মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাগরের উপর মিথ্যা মামলার খড়গ ঝুলিয়ে দেওয়া হচ্ছে। অথচ পুলিশ এবং প্রশাসন নেত্রকোনার ঘটনায় ফেনীর মতো কোনো বৈজ্ঞানিক প্রমাণের জন্য অপেক্ষা করেনি। শুধুমাত্র একটি মৌখিক অভিযোগের ভিত্তিতে হুজুর আমানুল্লাহ সাগরকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে তাকে 3 দিনের রিমান্ডেও পাঠিয়েছে। দেশের সব আইন কি শুধু দুর্বল আর আলেম সমাজের জন্যই? কোনো ধরনের ডিএনএ রিপোর্ট ছাড়া, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া শুধুমাত্র একজনের মুখের কথার ভিত্তিতে একজন আলেমকে রিমান্ডে নিয়ে নির্যাতন করাটা কতটা যৌক্তিক? আমরা ফেনীর ঘটনায় দেখেছি কিভাবে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে একটি জীবন ধ্বংস করে দেয়া হয়েছিল। নেত্রকোনার ঘটনাতেও কি আমরা একই ভুলের পুনরাবৃত্তি হতে দিচ্ছি? যেখানে অভিযুক্ত নিজেই বারবার বলছেন যে তিনি নির্দোষ, ডিএনএ টেস্ট করা হলে তিনি তা মেনে নেবেন, সেখানে ডিএনএ টেস্ট না করিয়ে কেন তাকে রিমান্ডে নেওয়া হলো? আজ সময় এসেছে এই মিডিয়া ট্রায়াল এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। ফেনীর পরশুরামে যে ইমাম নির্দোষ প্রমাণিত হয়েছেন তাকে অবিলম্বে তার চাকরিতে পুনর্বহাল করতে হবে। রাষ্ট্র এবং ওই মিথ্যা অভিযোগকারী পরিবারের কাছ থেকে তাকে সম্মানজনক ক্ষতিপূরণ দিতে হবে। যারা এই মিথ্যা নাটক সাজিয়েছিল সেই পরিবার এবং আসল কালপ্রিট ভাইয়ের যেন সর্বোচ্চ শাস্তি হয় তা নিশ্চিত করতে হবে। একই সাথে নেত্রকোনার ঘটনায় হুজুর আমানুল্লাহ সাগরের দ্রুত ডিএনএ টেস্ট করাতে হবে। যদি ডিএনএ টেস্টে তিনি নির্দোষ প্রমাণিত হন, তবে তাকে যারা ফাঁসানোর চেষ্টা করেছে সেই ডাক্তার সাইরা থেকে শুরু করে মেয়েটির পরিবারের যারা এই মিথ্যাচারের সাথে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মনে রাখবেন, একজন আলেম যখন সমাজের সামনে অপমানিত হন, তখন শুধু একজন ব্যক্তি অপমানিত হন না, বরং পুরো ধর্মপ্রাণ সমাজের উপর একটি দাগ পড়ে যায়। তাই কোনো প্রমাণ ছাড়া কাউকে অপরাধী সাব্যস্ত করা এবং মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তার চরিত্র হনন করা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সত্যের জয় একদিন হবেই, যেমনটি ফেনীর পরশুরামে হয়েছে। আমরা আশা করি নেত্রকোনার ঘটনাতেও আসল সত্য খুব দ্রুতই দিনের আলো দেখবে। সত্যিকারের অপরাধীরা শাস্তির কাঠ গড়ায় দাঁড়াবে এবং নির্দোষ মানুষগুলো সসম্মানে তাদের আপন ঠিকানায় ফিরে যাবে। দর্শক, আজকের এই বিশ্লেষণটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনিও কি মনে করেন নেত্রকোনার ঘটনায় দ্রুত ডিএনএ টেস্ট হওয়া প্রয়োজন? আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন। আর এ ধরনের আরো সাহসী এবং সত্য উন্মোচনকারী ভিডিও পেতে আমাদের গল্প নিউজ চ্যানেলটি বেশি একটা যুক্ত হন না, কিন্তু পক্ষান্তরে পুরুষরা এখানে তাদের মানে অবদান বেশি শিক্ষাদানের পাঠদানের ক্ষেত্রে। এজন্য মহিলা মাদ্রাসার পুরুষ শিক্ষকদের রাখা। আসলে শিক্ষক তো শিক্ষকই, শিক্ষক পুরুষ বলি মহিলা বলি, শিক্ষক যদি শিক্ষকের মতো হন তাহলে তো আর অসুবিধা নেই। কিন্তু সেখানে যদি মানে খারাপ কোনো কিছু ইনক্লুড হয়ে যায় তাহলে তো আর সেখানে শিক্ষকতার কোনো বিষয় অবশিষ্ট রইল না। এখন এটা তো আসলে মানে ব্যক্তিভেদের সমস্যা। এটা আমি একটা প্রতিষ্ঠানের ব্যাপারে এরকম অভিমত প্রকাশ করতে পারলাম না। তবে আমি এটা বলবো যে স্কুল, কলেজ, মাদ্রাসা, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এখন এমন হচ্ছে যে ছাত্রছাত্রীদেরকে এরকম দেখা যায় যে টর্চার করতেছে গোপনে, মানে বিভিন্ন রকম এরকম ঘটনা তো আপনারাও শুনে থাকেন। তো এই জাতীয় ঘটনার জন্য দেখা যাচ্ছে যে খুবই কম প্রতিষ্ঠান এগুলো প্রকাশ পায়, এগুলো কিন্তু সহজে প্রকাশ পায় না। অবশেষে মাদ্রাসার হুজুরের কথাই সত্যি হয়ে গেছে। মাদ্রাসার হুজুর যে লাইভে এসে চ্যালেঞ্জ দিছিল যে এই খারাপ কর্মকাণ্ডের সাথে কোনোভাবেই আমি জড়িত না, তবে আপনারা ভালো করে তদন্ত করেন। সঠিক তদন্তের মাধ্যমে আসল অপরাধী যে মানে যে দোষ করছে সে ঠিকই বের হয়ে আসবে। ঠিকই, কিন্তু আবার কিন্তু হুজুর আরেকটা চ্যালেঞ্জ দিছিল যে আপনার, কারণ এখন তো প্রযুক্তি উন্নত, যুগ অনেক উন্নত হয়েছে, এখন অনেক ভাবে অনেক কিছু করা সম্ভব। যদি আপনারা সমস্ত প্রমাণ হাতে আসার আগেই সমস্ত দায় আমার ঘাড়ে চাপায় দেন, তাহলে আসল অপরাধী যে সে এমনিই পার পাওয়া যাবে। আসল অপরাধী হয়েছে ওই মেয়ের নানা। মানে ওই মেয়ের নানা নাকি মেয়ের সাথে রাতে ঘুমাইতো বা কিছু একটা, যাই হোক, মেয়ে ঢাকায় চলে গেছিল, সেইখান থেকে জবরদস্তি করে মেয়ের নানা আবারও মেয়েটাকে গ্রামে ফিরায় নিয়ে আসছে। আর সমস্ত দায় এই হুজুরের ঘাড়ে চাপায় দেওয়া হয়েছে। মূলত কি ভাই, মসজিদ মাদ্রাসায় কোনো ঘটনা ঘটলে আমরা হুজুরদেরকে দায়ী করি, বা আমাদের সমাজে হুজুরদেরকে আমরা একটু অন্যরকম চোখে দেখার চেষ্টা করি, একটু লুচ্চা লুচ্চা টাইপের বা একটু খারাপ, বা তাদের হচ্ছে তারা 2টা 4টা 5টা বিয়ে করে এরকম টাইপের। কিন্তু সবসময় দোষ কি হুজুরদেরই হবে? এই যে মেয়েটার সাথে যে ঘটনাটা ঘটছে, এই সমস্ত ঘটনা তার নানা ঘটাইছে।
তারপরে টেকনিক্যালি প্ল্যান করে হুজুরের ঘাড়ে সমস্ত দায় চাপায় দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এখন তো আর সেটা চাইলেও সম্ভব না, ডিএনএ টেস্টের মাধ্যমে আসলে সবই বের হয়ে এসে পড়ছে। হুজুর কিন্তু লাইভে এসে চ্যালেঞ্জও দিছিল যে এই বাচ্চার আসল বাবাকে, সেটা কিন্তু ডিএনএ টেস্ট করলেই বুঝতে পারবেন আপনারা। আর ওই ডাক্তার, আমি বলবো এখানে ডাক্তারের কোনো দোষ নাই, কারণ ডাক্তার তো আর বলে নাই যে হুজুরই দোষী। ডাক্তার বলছে যে এই ঘৃণ্য বা খারাপ কাজ যে করছে তাকে আসলে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় বা শাস্তির আওতায় আনা হোক, কারণ এই কাজ যে করছে সেই হইলো মানে আসল অপরাধী। এখন সেটা হুজুরও হইতে পারে, মেয়ের নানাও হইতে পারে, যে এই কাজ করছে তাকেই যেন শাস্তি দেওয়া হয়। এমন কথা হইলো মেয়ের নানা যে এই কাজগুলো করছে এটা কি একদিনে হয়ে গেছে? অবশ্যই না। মেয়ে যেহেতু ওই বাড়িতে থাকতো, অবশ্যই মেয়ের নানা মেয়েটার সাথে এরকম মানে কাজ দিনের পর দিন করছে। আর এই জিনিসটা ওই মেয়ের বাড়িতে কি কেউ জানে না? অবশ্যই জানে। তারা যাই না শুই না সমস্ত দায় সমস্ত দোষ এই হুজুরের ঘাড়ে চাপাইতে চাইছিল। ওই যে মান সম্মান বলে একটা কথা আছে না, মানে খারাপ কাজ তারা করতে পারবে কিন্তু একটা অসহায় নির্দোষ মানুষের ঘাড়ে দায় চাপানোর বেলায় তারা দ্বিতীয়বার চিন্তা করে না। আর সব থেকে বড় কথা, হুজুর আসলে সাহসের পরিচয় দিচ্ছে, কারণ উনি যদি চুপ থাকতো তাহলে কিন্তু উনি বিনা অপরাধে মানুষের চোখে খারাপ হইতো, শাস্তিও পাইতো। উনি সাহস করে আইসা উনি বলছে আপনারা টেস্ট করেন, আপনারা অপরাধী খুঁজে বের করেন, আপনারা সময় নেন। তো তারপরে কিন্তু সব মানুষ চিন্তা ভাবনা করে দেখছে যে হ্যাঁ আসলেই তো কোনো একটা মানুষের অপরাধ প্রমাণ থাকবেন। আমরা নেত্রকোনার ঘটনা ঘটার সাথে সাথে আমরা কিছু বিষয় অনুমান করতে পেরেছি। এক হলো সেই হুজুর লাইভে এসে যে বক্তব্যগুলা দিয়েছে সেটা কিন্তু আমরা অনেকেই অনুধাবন করেছি। প্রথমত, কেউ এরকম দোষী সাব্যস্ত হলে সে লাইভে আসবে না, তার শরম লাগবে, সে শরমের অনুসারে সে লাইভে এসে কথা বলবে না বিষয়টি নিয়ে, কেননা সে চাইবে না এগুলা আর বাড়াবাড়ি হোক। কিন্তু সে লাইভে এসেছে এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তার নানার বিষয়টি নিয়ে। তার নানার সাথে মেয়ে যে সম্পর্কটি সেটি ফাঁস করে দিয়েছে এবং সে নিজে এখানে চ্যালেঞ্জ করেছে ডিএনএ টেস্ট এবং রিপোর্ট এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে। কিন্তু 3 মাস পর, 1 বছর পর যদি আমরা দেখি সে মুক্তি পেয়েছে, সে নির্দোষ, কিন্তু তাকে যে এত মানুষ এত কিছু লাঞ্ছনার মুখে তাকে পড়তে হয়েছে, তাহলে তার কি অবস্থা হবে? এবং অন্যদিকে যদি আমরা দেখি, হ্যাঁ, সে ময়না যে কিছুদিন আগে ময়নার সাথে যে একটা ঘটনা ঘটেছিল, তার ইমাম মুয়াজ্জিনকে যে আটক করেছে, সেই ইমাম মুয়াজ্জিন কিন্তু এখনো ছাড়া পায়নি।